বাসায় সমস্যা থাকে, তারা পড়ালেখা করতে পারে না। অনেক সময় আমাদের বাড়ি থেকে টাকা দিতে অসুবিধা হয়। নিম্ন মাধ্যমিক তথা অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে প্রাথমিকের পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও বিনামূল্যে বা নামমাত্র মূল্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। যদি বিনা বেতনে পড়াইতে পারে, লেখাপড়া একটু ভালো করতে পারবে। আমাদের এখনকার যে স্কুল অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু ক্লাস 5 পর্যন্ত ক্লাসরুম বাড়াতে হবে, যেটি হচ্ছে 2010-এর শিক্ষানীতির পরে প্ল্যান করা হয়েছে। মিল ডিজিটাল পুনরায় চালু করা এবং অষ্টম শ্রেণী পর্যন্ত অবশ্যই এটা প্রয়োজন। এমপিও কার্যক্রম বা জাতীয়করণ কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে। আর যে সমস্ত জেলায় সেটা অনেক বেশি নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে অবৈতনিক করার কাজ করতে হবে। করোনার পর শুধু একটি ব্যাচ থেকেই শিক্ষার্থী ঝরে পড়েছে প্রায় 11 লাখ। আর এই ঝরে পড়া ঠেকাতে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। এটি কার্যকর হলে ক্লাস 8 পর্যন্ত বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পড়াশোনা করতে পারবে শিক্ষার্থীরা। তবে অবকাঠামো ও শিক্ষক সংকটে মাত্র 5,000 স্কুলে এটি বাস্তবায়ন হবে। এখন সকালে এ নিয়ে থাকছে প্রতিবেদন, সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। আমরা যখন এটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলাম, আমরা দেখলাম যে এখানে 58টা জাহাজ। তখন আমাদের মেঘনা পাইনিয়র নামে একটা জাহাজ রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম যে 99। তো ফরচুনেটলি এটা যখন 100-এ পড়ে গেছে, আমরা নামটা ওইভাবে করে মেঘনা সেঞ্চুরি নামে। আন্তর্জাতিক নৌ পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ক্যাডেট এবং ক্রু ট্রেনিং পাচ্ছে, তাদের চাকরির বাজার প্রশস্ত হবে। ফ্ল্যাগ প্রোটেকশন আইনে বিশেষ করে কন্টেনার জাহাজ, ফিডার জাহাজের ক্ষেত্রে যেসব ঘটনাগুলো ঘটছে, আর যদি এটা সহজ না হয়, এভাবে যদি পেনাল্টি শুরু হয়ে যায়, জাহাজ যদি ছাড়পত্র না পায়, তাহলে একসময় কিন্তু আমাদের বিদেশি যারা পতাকাবাহী জাহাজ, তারা কিন্তু এখানে ব্যবসা করার উৎসাহ হারাই ফেলবে। বাংলাদেশের সমুদ্রগামী বাণিজ্যিক বহরে যোগ হলো 100তম জাহাজ। নতুন এই মাইল ফলক ছুঁয়ে জাহাজ খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $1800 কোটি। জাহাজ ভাড়া দিয়েও আসছে বৈদেশিক মুদ্রা। পণ্য পরিবহন সহ এতে কর্মসংস্থান হচ্ছে নাবিকদেরও। এখন সকালে এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে তার আগে জানাবো অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা প্রসঙ্গ। ঝরে পড়া রোধে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবকাঠামোর অভাব ও শিক্ষক সংকট এক্ষেত্রে চ্যালেঞ্জ হলেও শিক্ষার্থীদের স্বার্থে দ্রুতই বাস্তবায়নের তাগিদ শিক্ষাবিদদের। তবে কোন পদ্ধতি এটি করা হবে তা প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী এখন টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বিস্তারিত। বললেন 65,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 5,000 স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত করতে হবে। আর মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নেওয়া হবে জেলা ভিত্তিক সিদ্ধান্ত। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 20,13,000 শিক্ষার্থী। এই একই ব্যাচ 5 বছর আগে যখন 2018 সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা দেয়, তখন তাদের সংখ্যা ছিল 30,95,000। অর্থাৎ একটি ব্যাচ থেকেই মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়েছে প্রায় 11 লাখ শিক্ষার্থী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড়ইবাড়ি আলহাজ কসিমউদ্দিন ইনস্টিটিউট ও কলেজ। জরাজীর্ণ টিনের ঘরে পড়াশোনা করা এখানকার অনেক শিক্ষার্থী ঝরে পড়ে মাধ্যমিক পর্যায়ে। কেউ ছিটকে গেছে পারিবারিক অসচ্ছলতায়, বাল্যবিয়ের কারণে, আবার অনেকে ঝরে পড়েছে পরিবারের আর্থিক সংকটে কাজে জড়িয়ে পড়ার কারণে। অথচ প্রাথমিকের মতো মাধ্যমিকেও স্বল্প মূল্যে পড়ার সুযোগ মিললে তাদের জীবনের গল্পটাও অন্যরকম হতে পারত। শিশু শ্রমের দিকে চলে যায়, ধাপিত হয়, তাদের পড়ালেখা থেকে তারা বঞ্চিত হয়। অনেক সময় বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, কারণ অভিভাবকরা তাদের পড়ালেখার খরচ বহন করতে পারেন না। গ্রামের অনেক মেয়ে বাসায় সমস্যা থাকে, তারা পড়ালেখা করতে পারে না। অনেক সময় আমাদের বাড়ি থেকে টাকা দিতে অসুবিধা হয়। প্রাইমারি স্কুলে যেরকম আর কি ফ্রি ছিল, সেরকম যদি এখনো যদি ফ্রি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এই যে প্রাথমিক থেকে মাধ্যমিক শেষ করার আগেই প্রায় অর্ধেক শিক্ষার্থী ঝরে পড়া, তা রোধে নিম্ন মাধ্যমিক তথা অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে প্রাথমিকের পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও বিনামূল্যে বা নামমাত্র মূল্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এ খবর যেন অনেক অভিভাবকের মাঝেও এনেছে স্বস্তি। যদি বিনা বেতনে পড়াইতে পারে, তো অনেকের ছেলে মেয়ে অনেক লেখাপড়া একটু ভালো করতে পারবে।
জাতীয় শিক্ষানীতি 2010 স্পষ্ট বলা আছে দেশের প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত, যা বাস্তবায়নে 2011 সালেই কার্যক্রম শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে পিছিয়ে পড়ে সেই উদ্যোগ। এখন 65,566টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র 995টিতে আছে অষ্টম শ্রেণী পর্যন্ত। এখন প্রশ্ন, কিভাবে নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে? শিক্ষাবিদরা বলছেন, নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করতে এখন অনেক বড় চ্যালেঞ্জ অবকাঠামোর অভাব ও শিক্ষক সংকট। তবু শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত তা বাস্তবায়নের তাগিদ। অনেক সমালোচনা আসবে, অনেক স্বার্থান্বেষী মহল আছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য বলবে, কিন্তু সরকারকে তার অবস্থানে স্ট্রং থাকতে হবে। আমাদের এখনকার যে স্কুল কাঠামো, অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু ক্লাস 5 পর্যন্ত ক্লাসরুম বাড়াতে হবে, প্রতি বছর একটি একটি করে বাড়াতে হবে, যেটি হচ্ছে 2010 শিক্ষানীতির পরে প্ল্যান করা হয়েছে। এদিকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল বাস্তবায়নেরও পরামর্শ এই শিক্ষা বিশ্লেষকের। আমি মনে করি যে মিড ডে মিল যেটা চালু করা হয়েছিল, এখন কিন্তু সব জায়গায় এটা নেই, সেটিকে পুনরায় চালু করা এবং অষ্টম শ্রেণী পর্যন্ত অবশ্যই এটা প্রয়োজন ছেলেমেয়েদেরকে ধরে রাখার জন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী 3 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যকরের লক্ষ্য সরকারের। এই সময়ের মধ্যে আরও 1000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হবে। এজন্য সব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালুর প্রয়োজন হবে না। করে দেখেছি 5000-এর কাছাকাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় যদি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এখন, এবং এক্সিস্টিং যে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক যে স্কুলগুলো আছে সেখানে যদি সরকার অবৈতনিক করে দিতে পারে, তাহলে আমাদের দুইটা পারপাস সার্ভ হবে। একটা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক হয়ে যাবে, পাশাপাশি প্রাথমিক শিক্ষা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার তখন ঘোষণা করতে পারবে। আর শিক্ষামন্ত্রী বলছেন, অবৈতনিক শিক্ষার জন্য নেওয়া হবে জেলাভিত্তিক সিদ্ধান্ত। যে সমস্ত জেলায় ন্যূনতম খরচে যেখানে নিম্ন মাধ্যমিকটা নেওয়া যাচ্ছে, আমাদের সেখানে হয়তো বা হস্তক্ষেপের প্রয়োজন হবে না, সেখানে হয়তো বা এমপিও কার্যক্রম বা জাতীয়করণ কার্যক্রমটা আরও চালিয়ে নিতে হবে, আরও বৃদ্ধি করতে হবে। আর যে সমস্ত জেলায় সেটা মানে অনেক বেশি নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে অবৈতনিক করার কাজ করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হতে যেখানে সময় লেগেছে 15 বছর, সেখানে আগামী 5 বছরে তা পূরণের লক্ষ্য শিক্ষা মন্ত্রণালয়ের। 15 বছরে দ্বিগুণ হওয়াটাকে যদি 5 বছরে করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি যে অনেক কিছু, এবং সেটা সম্ভব। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শততম সমুদ্রগামী জাহাজ বহরের মাইল ফলক ছুঁয়েছে বাংলাদেশ। এ খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $1800 কোটি। এসব জাহাজে পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় শুধু নয়, জাহাজ ভাড়া দিয়েও বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে খাত। বাড়ছে নাবিকদের কর্মসংস্থানও। শিপিং এজেন্টরা বলছেন, আগামীর চাহিদা পূরণে কার্গো জাহাজের পাশাপাশি দেশীয় পতাকাবাহী কন্টেইনার জাহাজের সংখ্যাও বাড়ানো দরকার। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। ডলার সংকটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও সমুদ্রগামী জাহাজ কেনা থেমে থাকেনি। মূলত কর ছাড়ের সঙ্গে সরকারি প্রণোদনা এবং দেশীয় জাহাজে পণ্য পরিবহনে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহর বাড়াচ্ছেন শিল্প মালিকরা। এক্ষেত্রে শততম সমুদ্রগামী জাহাজের মাইল ফলক গড়ে ইতিহাসের অংশ হতে চলছে নীরব প্রতিযোগিতা। ইতিমধ্যে ৬৬,৫০০ টন ধারণ ক্ষমতার লাইবেরিয়ার পতাকাবাহী এমভি নিউ চ্যাম্প জাহাজটি কিনে দেশি পতাকাবাহী জাহাজ বহরের শতকের ঘরে পৌঁছার গৌরবের অংশীদার হচ্ছে মেঘনা গ্রুপের মার্কেন্টাইল শিপিং। নৌ বাণিজ্য অফিসে জাহাজটির নিবন্ধনও করেছে প্রতিষ্ঠানটি। যদিও এই জাহাজটি হস্তান্তর হবে জুনে। শতকের সাথে মিলিয়ে তখন এর নতুন নাম হবে এমভি মেঘনা সেঞ্চুরি। আমরা যখন এটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলাম, আমরা দেখলাম যে এখানে প্রায় তখন 98টা জাহাজ, 98 ভেসেল। তখন আমাদের মেঘনা পাইনিয়র নামে একটা জাহাজ রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম যে 99। তো আমরা তখন ওখানে চিন্তা করলাম যে আমাদের তার একটা জাহাজ কামিং আসতেছে, তো ওটা মনে হয় 100 হবে। তো ফর্চুনেটলি এটা যখন 100-এ পড়ে গেছে, আমরা নামটা ওইভাবে করে মেঘনা সেঞ্চুরি নামে। অপর শিল্প গ্রুপ KSRMO জাহাজ 1 নামে একটি জাহাজ কিনেছে, যেটি হস্তান্তর করা হবে চলতি মে মাসেই। এই জাহাজের নিবন্ধন পরে হলেও মালিকানা হস্তান্তর হবে আগে। তাই দুটি প্রতিষ্ঠানের জাহাজকেই শততম জাহাজের তালিকায় রাখছে নৌবাণিজ্য অধিদপ্তর।
দেশি পতাকাবাহী জাহাজের মধ্যে বর্তমানে KSRM 25টি আর মেঘনা গ্রুপ 24টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর 10টি জাহাজ নিয়ে তৃতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ। 8টি কন্টেনার জাহাজ নিয়ে চতুর্থ অবস্থানে HR লাইন আর 7টি জাহাজ নিয়ে পঞ্চম অবস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSCর। দেশীয় পতাকাবাহী জাহাজের বহরে এখন LPG কন্টেনার কিংবা ভোজ্য তেল পরিবহনের জাহাজও যুক্ত হয়েছে। আন্তর্জাতিক জাহাজের ব্যাপারে বাংলাদেশ এখন ১৭তম জাহাজে উত্তীর্ণ হচ্ছে। এই ১৭তমের ভিতরে আমাদের বড় দুটি প্রতিষ্ঠান মেঘনা শিপিং এবং SR লাইন উভয়েরই একটি করে জাহাজ এখন প্রক্রিয়া আছে। আরও বাংলাদেশের ২-৩টা কোম্পানি কন্টেনার জাহাজ কেনার প্রক্রিয়া আছে। বিশেষত বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও 6টি কন্টেনার জাহাজ কেনার জন্য নতুন বানানোর জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করেছে। মেঘনা গ্রুপের এই কর্মকর্তা জানান, দেশে পণ্য পরিবহনের বুকিং কম থাকলেও ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে পণ্য পরিবহন করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। আপনার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন, এটা আসতে রিটার্ন আসতে সময় লাগবে। আর জাহাজ শিল্পের ক্ষেত্রে আপনার যখনই বিনিয়োগটা করবেন, এর পরের দিন থেকে আপনি ট্রেডিং শুরু করে দিতে পারবেন, ফরেন কারেন্সি আর্ন হবে। আমাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, আমাদের জাহাজগুলো অনেক জায়গায় চার্টার দেওয়া হচ্ছে, বিদেশি কার্গো ক্যারি করতেছে, যার ফলে কি হচ্ছে, আমাদের ফরেন কারেন্সি ইনকাম হচ্ছে এখন প্রচুর। আবার যখন দেশীয় কার্গো ক্যারি করি, তখন আমাদের ফরেন কারেন্সির সাশ্রয় হচ্ছে। এই দুটা জিনিস কিন্তু মূল বিষয়। নৌবাণিজ্য অধিদপ্তর বলছে, দেশি পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন কার্যকর হওয়ায় ব্যবসায়ীরা জাহাজ ক্রয়ে উৎসাহিত হচ্ছেন। সেই সঙ্গে মেরিন ক্যাডেট ও নাবিকদের চাকরির সুযোগ বাড়ছে। প্রসার হচ্ছে জাহাজ মেরামত সহ সহযোগী খাতের ব্যবসা। আন্তর্জাতিক নৌ পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের 100% জাহাজ বাংলাদেশের অফিসার এবং ক্রু দ্বারা চালিত হয়। সেই হিসাবে ক্যাডেট এবং ক্রু ট্রেনিং পাচ্ছে, তাদের চাকরির বাজার প্রশস্ত হবে। তবে শতাধিক সমুদ্রগামী জাহাজের মধ্যে কন্টেইনার জাহাজ মাত্র 9টি। শিপিং এজেন্টদের অভিযোগ, কন্টেনার জাহাজের সংখ্যা কম থাকার ফলে জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারার কঠোর প্রয়োগের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী দিনের চাহিদা পূরণে কন্টেইনার জাহাজের সংখ্যা বাড়ানো এবং জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারা সংশোধনের আহ্বান তাদের। 90টা জাহাজের মধ্যে 8টা জাহাজ আছে ফ্ল্যাগ জাহাজ, যেটা আমাদের যেই কেরি যে কার্গো আমাদের এখান থেকে কন্টেনার যায়, তার কিন্তু 6 থেকে 9% ক্ষমতা তাদের নাই। যে ফ্ল্যাগ প্রোটেকশন আইনে বিশেষ করে কন্টেনার জাহাজ, ফিডার জাহাজের ক্ষেত্রে যেসব ঘটনাগুলো ঘটছে, আর যদি এটা সহজ না হয়, এভাবে যদি পেনাল্টি শুরু হয়ে যায়, জাহাজ যদি ছাড়পত্র না পায়, তাহলে একসময় কিন্তু আমাদের বিদেশি যারা পতাকাবাহী জাহাজ, তারা কিন্তু এখানে ব্যবসা করার উৎসাহ হারাই ফেলবে। নৌবাণিজ্য অধিদপ্তর জানায়, পণ্য পরিবহন সহ জাহাজ পরিচালনা করে এ খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় $6 বিলিয়ন। চলতি বছরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা 115তে উন্নীত হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। কৃত্রিম প্রজননের মাধ্যমে কয়েক বছরে প্রাণী সম্পদ খাতে ঘটেছে নীরব বিপ্লব। সারা দেশে ছড়িয়ে পড়েছে উন্নত জাতের গরু। মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। কম খরচে বেশি দুধ ও মাংস উৎপাদন সহ সরকারের মনোযোগ এই খাতের মান উন্নয়নে। তবে এক্ষেত্রে পশুর তথ্য সংরক্ষণ জরুরি বলে জানান বিশেষজ্ঞরা। আহাদ আহমেদের নেয়া ছবিতে হাসিব বিল্লার প্রতিবেদন। বাঁকানো শিং, লাল ধূসর রং, মাঝারি আকারের আকর্ষণীয় দেশি গরু পাবনা ক্যাটেল কিংবা রেড চিটাগাং, মুন্সিগঞ্জের মীর কাদিম অথবা নর্থ বেঙ্গল সংকর হয়ে রূপ নিয়েছে উন্নত জাতে। নাম হয়েছে শাহিওয়াল কিংবা হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস। 1.5 লিটার দুধের দেশি গাভী বিদেশি মিশ্রণের পর দুধের গড় পরিমাণ বেড়ে হয়েছে 10 লিটার। কোনো ফ্রিজিয়ান দৈনিক দুধ দেয় 40 লিটার পর্যন্ত। মাংস হয় 500 থেকে 1000 কেজি কিংবা তারও বেশি। তবে ইউরোপের শীতপ্রধান দেশের এই গরু দেশের উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নিতে পারে না, দেখা দেয় নানা রোগবালাই। তাপদাহের জন্য আমাদের 25 থেকে 30% দুধ উৎপাদন কমে গেছে। 7 মাস 8 মাস বয়সে প্রচুর মিসক্যারেজের ইনফরমেশন আসতেছে আমার কাছে। তাই আবহাওয়া বিবেচনায় দেশি গরুকে 50 থেকে 60% ফ্রিজিয়ান বীজ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অধিক প্রোডাকশনের জন্য আমরা এই গরুটা যে নিয়ে আসছি, আমাদের দেশে এই উদ্দেশ্যটা সফল হচ্ছে না কিন্তু এই জলবায়ুর বিরূপ কারণে। এবং আমরা যদি ফ্রিজিয়ান গরুর এই সুবিধাটা পেতে চাই, অবশ্যই তার ব্লাড পার্সেন্টেজ লেভেল আমাদের 65 পর্যন্ত রাখতে হবে।
1973 সালে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় ফ্রিজিয়ান জাতের ষাঁড়। দীর্ঘ 50 বছর ধরে জাত উন্নয়নের মাধ্যমে সারা দেশে ছড়িয়েছে এই উন্নত জাতের গরু। গবাদি পশুর জাত উন্নয়নের লক্ষ্যে 1959 সালের সাভারে 2613 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামার। এই খামারে উন্নত জাতের ষাঁড় ও ষাঁড়ের বীজ উৎপাদিত হয় এবং তা সারা দেশে বিতরণ করা হয়। এই গো প্রজনন কেন্দ্রে এখন ষাঁড়ের সংখ্যা 126টি। সারা দেশে মোট উৎপাদিত গরুর প্রায় অর্ধেক বীজ সরবরাহ করা হয় এখান থেকে। সাভারের কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে একটি ষাঁড়ের কোড নাম RP194। ফ্রিজিয়ান শঙ্কর জাতের এ ষাঁড় 7 বছরে শুক্রাণু দিয়েছে 4,86,000 ডোজ। প্রতি ডোজ শুক্রাণুর দাম 75 টাকা ধরলে প্রায় 3,65,00,000 টাকা আয় হয়েছে একটি ষাঁড় থেকে। এরকম 126টা ষাঁড় থেকে সপ্তাহে একদিন করে শুক্রাণু সংগ্রহ করা হয়। একটি ষাঁড় থেকে একবারে 8 মিলিলিটার করে শুক্রাণু নেওয়া হয়, যা গবেষণাগারে প্রস্তুত করা হয় 500 গাভীর জন্য। অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর গুণগত মান বজায় রাখা হয়। এরকম প্রতি স্রোতে স্পার্ম থাকে কমপক্ষে 25 মিলিয়ন, যা প্রজননের জন্য হিমায়িত করে রাখা হয়। এ অবস্থায় শুক্রাণু সংগ্রহ করা যায় 100 বছর। চাহিদার আলোকে তা পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। অনেকগুলো ক্যান্ডিডেট বুল থাকে, এখান থেকে খুব অল্প সংখ্যক সিলেকশন দেওয়া হয় যেগুলাই আসলেই ভালো দুধ এবং মাংসের জন্য উপযোগী। সেই ধরনের বুল থেকেই শুধু মাঠ পর্যায়ে আমরা সিমেন্ট সরবরাহ করি। আমরা যে গাভীগুলো তৈরি করবো তাদের অসুখ বিসুখ কম হবে, তারা কার্বন নিঃসরণ কম করবে, কম খাদ্য খেয়ে বেশি দুধ দিবে, তাদের অনেকগুলো বাচ্চা দিবে। 1973 সাল থেকে এ পর্যন্ত সরকারিভাবে 6,62,00,000 ডোজ শুক্রাণু উৎপাদন হয়েছে। শুধু 2023 সালে এখানে উৎপাদন হয়েছে 35 লাখ ডোজ। শুধু গরুর শুক্রাণু বিক্রি করে গত বছর সরকারের আয় 62,27 লাখ টাকা। কৃত্রিম প্রজনন ব্যবস্থা গতিশীল করতে আমেরিকা থেকে উন্নত জাতের 10টি ফ্রিজিয়ান ষাঁড় ও 50টি বকনা এনেছে সরকার। আমেরিকান এক একটি গাভী 60 থেকে 90 লিটার পর্যন্ত দুধ দেয়। বাংলাদেশের ক্রস ফ্রিজিয়ান গাভীকে এ জাতের ষাঁড় দিয়ে 50% ক্রস ব্রিডিং করালে দুধের পরিমাণ বাড়বে কয়েক গুণ। যে গাভীর থেকে এখন আমরা 8-10 লিটার দুধ পাচ্ছি, সেখান থেকে 20, 25 বা 30 লিটার দুধ পাওয়া যাবে। এইভাবেই নাম্বার অফ অ্যানিমেলকে না বাড়াইয়া, নাম্বার অফ গাভী সংখ্যা না বাড়ায় আমরা কিন্তু দুধ উৎপাদন বাড়াতে পারবো। একই সাথে ক্রস ব্রিডের মাধ্যমে অনেকগুলো বুল তৈরি করব, যে বুলগুলো আমাদের দেশের যে ক্রস ব্রিড আছে এই ক্রস ব্রিডগুলোকে দেওয়ার ফলে তাদের দুধ উৎপাদন বাড়বে, কিন্তু ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বাড়বে না। সরকারের পাশাপাশি সিমেন্ট উৎপাদন করছে ব্র্যাক, এসিআই, আমেরিকান ডেইরি, ঠাকুরগাঁও ডেইরি, ইজাব, লালতির, সজাগ ও মিলভিটা। দেশে মোট প্রজননক্ষম গাভীর সংখ্যা 1,15,00,000। এদের জন্য বছরে প্রয়োজন 2,30,00,000 ডোজ শুক্রাণু। প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন সক্ষমতা 50 লাখ ডোজ আর বেসরকারি 11টি প্রতিষ্ঠান মিলে সিমেন্ট উৎপাদন সক্ষমতা আরও প্রায় 50 লাখ ডোজ। বাকিটা পাওয়া যায় প্রাকৃতিকভাবেই। দেশে মোট গরুর সংখ্যা প্রায় 2,46,00,000, যার প্রায় 60% দেশি গরু আর বাকিটা ফ্রিজিয়ান আর শাহিওয়াল। দেশে গবাদি পশু পালনের পরিসর বাড়লেও পশুর তথ্য সংরক্ষণ হয় না বেশিরভাগ খামারে। জানা যায় না পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগব্যাধি সহ নানা তথ্য। আমার খামারিরা মাঠ পর্যায়ে রেকর্ড রাখতে চায় না, কারণ রেকর্ড ছাড়া আপনি কোনটা ভালো কোনটা মন্দ এটা বলতে পারবেন না। এর জন্য খামারিদের লাভ ক্ষতি প্লাস ভালো বুল, ভালো গাভী খুঁজে বের করতে রেকর্ড কিপিং করতে হবে, ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। এ অবস্থায় 2025 সালের মধ্যে 50,000 গবাদি পশুকে অনলাইন নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নিবন্ধিত পশুর কানে লাগানো হবে বারকোড। এভাবে মানসম্পন্ন দুধ ও মাংস উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। মানসম্পন্ন উৎপাদন করতে গেলে কিন্তু তাকে তার খাবারটা হইতে হবে একেবারে শুদ্ধ, ঘরটা হইতে হবে আরও বায়োলজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং আমরা বলি, সে ধরনের একটা শরীরচর্চার ব্যবস্থা থাকবে। বাংলাদেশের সর্বত্র ঘরবাড়ি হয়ে গেছে, তারপর আমরা বিকল্প চিন্তা করছি এটা জেগে ওঠা নতুন চরগুলোতে কোনো কিছু করা যায় না। প্রতিদিনই আমরা প্রতিদিনকে ছাড়াই যাচ্ছি, মানে উৎপাদনটা যাতে আরও বিশুদ্ধ হয় সেটার মধ্যে আমরা আছি। আমরা এটা চলতে থাকলে কিন্তু একসময় রপ্তানি বাস্তবায়ন হবে। কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি পশুরও জাত উন্নয়ন সম্ভব। তাই ভালো মানের দেশি ষাঁড় সংগ্রহ, সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্ব দিতে হবে সরকারকে। আসিফ বিল্লাহ, এখন, ঢাকা।
ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের খামারগুলোতে। পশু মোটাজাতকরণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তবে গোখাদ্যের বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ। এই অবস্থায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় দিন কাটছে খামারিদের। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান 1400 কোটির এই বিশাল বাণিজ্য ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা তাদের রয়েছে। বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শোভন দাস। টাঙ্গাইলের সদর উপজেলার খারজানা গ্রামের খামারি নজরুল ইসলাম গেল বছর ঈদুল আজহা ঘিরে 12টি গরু পালন করলেও এবার লালন পালন করেছেন 4টি গরু। গোখাদ্য সহ সবকিছুর দাম বাড়ায় কমিয়েছেন পশু উৎপাদন। তবে উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে তার কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। জানান এ যাত্রায় পুঁজি হারালে উঠে দাঁড়ানোর সুযোগ নেই তার। শেষ মুহূর্তে দেখা যাচ্ছে চালানি খাদ্যর দাম বেশি, ব্যাগটার দাম বেশি, যেদিকে যাওয়ায় খালি গরুর খাদ্যর অনেক দাম, কাজে কমিয়ে দিছি গরু বাছুর। শুধু নজরুল নয়, এই চিত্র জেলার প্রায় সব অঞ্চলেই। খামারিদের তথ্য মতে প্রায় 30 থেকে 40% বাণিজ্যিকভাবে গরু লালন পালনকারী ছেড়েছেন এ পেশা। এবছরও গোখাদ্য, শ্রমিকদের মজুরি সহ সবকিছুর দাম বাড়ায় হতাশায় জেলার 25,892 জন খামারি। ইদানিং খাদ্যের দাম অত্যাধিক বৃদ্ধির কারণে আমরা গরুপালা বাদ দিয়ে দিচ্ছি। চা ব্যবসা করুন তাতেও ধরেন যে খালি বুশিকুরার মধ্যে যায়, তাহলে আমরা খাড়ুনের দামই তো নাকি। এইখানে দানাদার খাবার সহ বিভিন্ন মেডিসিনের দাম মানে খামারিদের নাগালের মধ্যে থাকলে তাহলে আমরা কিন্তু মোটামুটি লাভবান হব। এখন যে বাজার আছে ওই বাজারটা থাকলে আমরা লাভবান হইতে পারব। আর এরপরে যদি ইন্ডিয়া ভারতের থেকে যদি গরু ছাড়ে তাইলে আমরা একবারে মরে গেলাম গা। বিশ্লেষকরা বলছেন খামারিরা যদি কাঙ্ক্ষিত দাম না পায় তবে গ্রামীণ অর্থনীতি আরও নাজুক হয়ে যাবে। এমনটা চলতে থাকলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে অর্থনীতিতে। এতে বিকল্প কর্মসংস্থানের খোঁজে শ্রমবাজারে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। যারা এই গরুর উপর ইনভেস্ট করেছিল সেই পরিমাণ দাম তারা পাচ্ছে না। তার মানে এখানে একটা এমপ্লয়মেন্ট ক্রাইসিস হচ্ছে, ক্যাশ ক্যাপিটালটা অনেকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে একটার পর এই বছরেরটা পরের বছর তার পরের বছর আস্তে আস্তে কিন্তু ওই পরিবারটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান গেল বছর 15,579 খামার থাকলেও এবার এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এছাড়া চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় এবার বাণিজ্য হবে প্রায় 1400 কোটি টাকার। বিশাল বাণিজ্যের এই সেক্টর ধরে রাখতে সব ধরনের প্রচেষ্টা রয়েছে বলে জানান তিনি। সব জায়গাতে আমরা কথা বলেছি যাতে করে পশু খাদ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় কিনা। যারা বলছেন যে আমাদের উৎপাদন খরচ বেশি বা আমরা খামারে খুব লাভবান হচ্ছি না, সেক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা করছি। যেমন টাঙ্গাইলে এবছর 1,85,263টি কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে গবাদি পশু রয়েছে 2,04,406টি। এর মধ্যে 86,000 গরু ও 1,14,256টি ছাগল রয়েছে। এখন টাঙ্গাইল। ডিজিটাল মাধ্যমের এই যুগে যেখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানিয়ে অর্থের সন্ধান মিলছে দ্রুত, সেখানে কি ভাবছেন তরুণরা? সমাজ বিশ্লেষকরা বলছেন শিক্ষা জীবন শেষে আর্থিক অনিশ্চয়তায় এই পথে তরুণদের ধাবিত করছে। বিস্তারিত জানতে চেষ্টা করছেন দেবরাজ দেব। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই যে এই প্রবাদটি ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, সেটি এই 2024 সালে এসে কতটা কার্যকরী সেটা আজকের এই প্রতিবেদনে জানার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢু দিলেই আগে চোখে পড়তো ব্যবহারকারীদের স্ট্যাটাস কিংবা ছবি। এখন নিউজফিড স্ক্রলিংয়ে যার স্থান দখল করে নিচ্ছে ভিডিও কন্টেন্ট, যা ভার্চুয়াল দুনিয়ায় অনেকের কাছে নির্মোহ বিনোদন হলেও মান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। কিছু কন্টেন্ট প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হলেও বেশিরভাগই ব্যক্তি নির্মিত। আম গাছে আম নেই, শুধু আছে পাতা, সিঙ্গেল আমি ভালো আছি, খাস না আমার মাথা। কিন্তু কেন এত কন্টেন্টের জোয়ার বইছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ ইউটিউবে? সবটাই কি স্বাভাবিক জীবনযাপনের আনন্দ, উচ্ছ্বাস কিংবা উৎসাহ থেকে করা? তা বলা যাচ্ছে না একেবারেই, কারণ এসব কন্টেন্ট থেকে তৈরি হয়েছে ডলার আয়ের সুযোগ।
এসব কন্টেন্ট থেকে গড়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর আয় করছেন 20,000 থেকে লক্ষ টাকা পর্যন্ত। সেখানে স্নাতক পাশ করা তরুণ গড়ে 25,000 টাকা বেতনের চাকরিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি ছোট ব্যবসায়িক তরুণদের আয়ও এ সকল কন্টেন্ট ক্রিয়েশনকে ছাড়াতে পারছে না। যেখানে অন্যান্য যে কোনো অ্যালায়েন্সগুলো কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে ক্রমশই, সেখানে ওআইসির ভূমিকা আসলে কতটুকু এটা প্রশ্ন করার মতনই জায়গা। পড়ালেখাকে ব্যর্থ বিনিয়োগ ভাবছেন অনেকে, তবে সেটি মানতে নারাজ এই কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ইঞ্জিনিয়ারিং সাইটে থাকারও ইচ্ছা আছে। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশকৃত লাবিদ রাহাত বলছেন, এই মাধ্যমে সাময়িক অর্থ আসলেও পড়ালেখার জ্ঞানই টিকিয়ে রাখবে একজন নির্মাতাকে। আমার পড়াশোনা চলছে, বা আমি যদি বলি 15-16 বছর বয়স, আমার কখনোই কন্টেন্ট ক্রিয়েশন হওয়া উচিত না, কজ এটা কোনোদিনই সাস্টেনেবল না। ইভেন আমিও হয়তো বা 1 বছর পর হারিয়ে যেতে পারি, সো এটার কোনো ঠিক নাই। আমি যদি এখনও চাকরির দিকে যেতে চাই, অ্যাটলিস্ট হয়তো বা আমার টাকার অ্যামাউন্টটা কম হবে, বাট আমি কিন্তু শিওর শর্ট একটা ইনকাম করব। আমার মনে হয় না কখনোই যে এডুকেশন জিনিসটা মানে শুধু পড়াশোনা করছি এখন আমি টাকা ইনকাম করব, এইটা ফার্স্ট প্রায়োরিটি কারো ছিল। ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমার জ্ঞান অর্জন করা লাগবে, আমার নিজেকে পরিপূর্ণ করা লাগবে, অ্যান্ড দেন ওখান থেকে টাকাটা আসবে, এটা সেফ ইনভেস্টমেন্ট। অর্থ, মেধা ও শ্রম দিয়ে 18 থেকে 20 বছর পড়াশোনা করে একজন ব্যক্তি যখন অর্থের নিশ্চয়তা পায় না, সেখানে কি করবেন তারা? এমন প্রশ্ন করি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের। সেখানে মিলল দুরকম মতই। তবে পড়ালেখাকে অপ্রয়োজনীয় মানতে নারাজ বেশিরভাগ শিক্ষার্থী। বাংলাদেশে গড়ে সবাই অনার্স পাস করছে, সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বাট শেষ পর্যন্ত নিজের প্রত্যাশা অনুযায়ী চাকরি পাচ্ছে না। যাদের পড়াশোনার ইচ্ছা নাই তারা অন্যদিকে যেতে পারবে, এই ক্ষেত্রে আমাদের বেকারত্ব কমে যাবে। আমার কাছে এটা পজিটিভ মনে হয়। ইউনিভার্সিটির পড়ালেখার পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করা একটু টাফ, সম্ভব বাট টাফ। এত কিছুর পরে আপনাকে পেমেন্ট দিচ্ছে 20,000 টাকা মাসে। এখন ঢাকা শহরে 20,000 টাকা মানে সব কিছু মিলে একটা মানে পোস্ট গ্র্যাজুয়েট করা একটা মানুষের জন্য খুবই টাফ। পড়াশোনার চাইতে কন্টেন্ট মেকিংটা অবশ্যই আপনি প্রায়োরিটি দিতে পারবেন, এটা আলাদা একটা খাত হিসেবে বিবেচনা করতে পারবেন। সমাজের এমন পরিবর্তনে শিক্ষা জীবন শেষে কর্মজীবনে নিশ্চয়তাহীনতার দায় রয়েছে বলে মনে করেন সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞরা। শিক্ষার বিনিয়োগ দীর্ঘমেয়াদী হলেও টেকসই বলে মনে করেন তারা। আমি দেখেছি দারুণ একটা কবিতা আবৃত্তি, দারুণ একটা লেখা, আমার কাছে খুব অ্যানালিটিক্যাল লেগেছে। সেটার ভিউয়ার হয়তো 100 জন 200 জন, একটা খুবই জোকিংলি লেখা, সেটা থেকে শেখার মতো আসলে তেমন কিছু নাই, সেটার ভিউয়ার হয়তো 50 লক্ষ কিংবা 5 কোটি। সে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে। এটা কিন্তু অন্যদেরকে খুব আমি বলবো যে কি ডিসকারেজ করে, যে পড়াশোনা করে আর হবেটা কি। আমাদের জেনারেশন যেন আমি দেখেছি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, একজন ডক্টর, ইঞ্জিনিয়ার হয়েছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমি ওরকম হতে চাই। আমাদের রোল মডেলটা ছিল তারা। এখনকার জেনারেশনের রোল মডেল কিন্তু আর আমি থাকতে পারছি না, বিকজ সে দেখছে আমি একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং লাইফে আছি। আমি ইউটিউবার হবে। তবে বিশ্লেষকরা এটিও বলছেন, ডিজিটাল মাধ্যমের এই খাতকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে দেশকে। তবে সেখানে সামাজিক মূল্যবোধ রক্ষায় সমাজের চিন্তার জায়গায় পরিবর্তন আনাটাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। আজকের ভিডিওতে I'm going to surprise my parents with a car, but দেবরাজ দেব, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সপ্তাহ ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, টমেটো সহ বেশ কিছু সবজির দাম। প্রতি কেজিতে 20 থেকে 50 টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। আরও জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান ও কলাপাড়া পাইকারি বাজারে আছেন জসিম পারভেজ। শুরুতে যাচ্ছি বরিশালের অমিতের কাছে। অমিত, কাঁচামরিচ ও টমেটোর দাম বাড়ার পেছনের কারণ কি বলছেন বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, বরিশালের বাজারে আজকে সপ্তাহ ব্যবধানে সবজির দাম কিন্তু প্রকারভেদে বেড়েছে এবং বিশেষ করে কাঁচামরিচের যে দাম 15 দিনের ব্যবধানে দেখা যাচ্ছে প্রায় 100 টাকা পর্যন্ত বেড়েছে এবং গত 3 দিন আগেও কিন্তু 160 টাকায় কাঁচামরিচ বিক্রি হলেও আজকে কিন্তু প্রায় 200 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং এই খুচরা বাজারে এই কাঁচামরিচের দাম কিন্তু আরও বৃদ্ধি পায়। একটু যদি জানিয়ে রাখি, আমি যে বাজারটিতে রয়েছি বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার, এই বাজারে কিন্তু মূলত বরিশালের সবচেয়ে বড় পাইকারি বাজার এবং এই বাজারে মেহেরপুর, যশোর, খুলনা থেকে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। তো সেখান থেকে সবজি আসলে সরবরাহ কম থাকলে সেক্ষেত্রে কিন্তু দামটি বৃদ্ধি পায়। ব্যবসায়ীরা এমনটি জানিয়েছেন যে কাঁচামরিচের সরবরাহ
কয়েকদিন ধরে খুবই কম, যার কারণে কিন্তু সবজির কাঁচামরিচের দামটা কিন্তু তুলনামূলক বাড়ছে এবং কাঁচামরিচের সরবরাহ কম থাকার কারণেই দামটি বাড়ছে বলে মনে করছে। এছাড়া এর পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর দামও কিন্তু আসলে বাড়ছে। বরবটি 35 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, পটল 25 টাকা বিক্রি হচ্ছে, যেটি আসলে কয়েকদিন আগেও 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এছাড়া করলার কথা যদি বলি 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে, রেখা 20 টাকা, পেঁপে 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এই পেঁপে কিন্তু কিছুদিন আগেও দেখা যাচ্ছে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু এখন দাম বেড়ে গেছে। অন্যদিকে লাউ 10 থেকে 15 টাকা, টমেটো 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শেষ সময়ে টমেটো কিন্তু এখন বাজারে আকার খুবই ছোট, এবং সরবরাহ কম থাকার কারণে কিন্তু দামটি বেশি বলছেন ব্যবসায়ীরা। এছাড়া কাঁচা কলা 25 থেকে 35 টাকা প্রতি হালি, শসা 25 টাকা, কুমড়া 20 টাকা, বাঁধাকপি বাজারে দেখা যাচ্ছে 15 টাকা এবং লেবু প্রতি পণ 160 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বরিশালের বাজারের সরবরাহ আজকে কিছুটা কম থাকায় দাম আসলে বাড়তি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা যারা বলছেন এই মুহূর্তে আসলে যারা খুচরা বাজারে বিক্রি করেন কিংবা স্থানীয় যে বাজারগুলোতে বিক্রি করেন সেই বাজারের ক্রেতারাই মূলত কিন্তু বাজারটিতে রয়েছেন এবং এই বাজারের ক্রেতারা বলছেন যে সবজির সরবরাহ এবং দাম আসলে খুবই সরবরাহ কম এবং দামও বেশি, যার কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়ছেন যারা ক্রেতা রয়েছেন তারা, এবং এই দামটি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করার দাবিও জানিয়েছেন এবং এই দাম বাড়ার প্রভাব কিন্তু খুচরা বাজারেও পড়ছে বলে জানিয়েছেন তারা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার আমরা চলে যাব কলাপাড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, একটু জানাবেন যে আপনার ওখানে সবজির সরবরাহ এবং দাম দর কিরকম? হ্যাঁ অমিত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমার পটুয়াখালীর কলাপাড়া যে পাইকারি সবজি বাজার, এই নাচনাপাড়ার সবজি বাজারে আমি এখন রয়েছি। এখানে আজ কিন্তু কাঁচামরিচ, এখানে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, যা কিছুদিন আগেও ছিল 120 টাকা থেকে 150 টাকা কেজি দরে। আর এখানে আরও দাম বেড়েছে। শসা, যে শসা বিক্রি হতো এখানে 25 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়া যে টমেটো রয়েছে, সেই টমেটো প্রতি কেজি বিক্রি হতো 60 টাকা কেজি দরে, তা এখন আজকে এই বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এখানকার যে বাজারে যে পটল 45 টাকা দরে বিক্রি হচ্ছে, চিচিঙ্গা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মিনা তরকারি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, এবং করলা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, এবং রেখা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এই সকল সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে বলে এখানকার পাইকারি ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আমরা সকালে এখানে এসে দেখেছি, এখানে কিন্তু যে বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসে এখানে সবজি ক্রয় করে তারা কিন্তু খুচরা পর্যায়ের হাট বাজারে বেচা বিক্রি করবেন, এবং এখানকার যে পাইকারি এই দাম থেকে কিন্তু তারা খুচরা পর্যায়ে আরও 20 থেকে 50 টাকা প্রতি কেজিতে বেশি দরে বেচা বিক্রি করবেন, এমনটি নিশ্চিত করেছে খুচরা ব্যবসায়ীরা। এর ফলে যে এখানকার যে ভোক্তা পর্যায়ে রয়েছে সে সকল ভোক্তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে সবজির দাম এখনো কিন্তু চাহিদার তুলনায় অনেক সরবরাহ কম হচ্ছে, সে কারণে দাম চড়া রয়েছে অনেক সবজির। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সবজির উৎপাদন বেড়েছে এবং সরবরাহ বেড়েছে, দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। আমি এখন চলে যাব স্টুডিওতে। বরিশাল ও কলাপাড়া পাইকারি কাঁচা বাজার থেকে সবজি সরবরাহ দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা। নাব্য সংকটে লঞ্চ চলাচল বন্ধ কাপ্তাই হ্রদে, ভোগান্তিতে রাঙামাটির 5 লাখ বাসিন্দা। নৌযান মালিকদের দৈনিক ক্ষতি অন্তত 15 লাখ টাকা। স্থানীয়রা জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমে এমন সমস্যা হলে পলি ড্রেজিংয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। 1960 সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্পের হাত ধরে তৈরি হয় বহুমুখী কাপ্তাই হ্রদ। তবে হ্রদ সৃষ্টির 64 বছর পেরিয়ে গেলেও একবারও অপসারণ হয়নি পলি। মানবসৃষ্ট নানা কারণেও কমেছে গভীরতা। প্রতি বছর শুষ্ক মৌসুমে দেখা দেয় নাব্য সংকট। চলতি বছর 27 এপ্রিল থেকে নাব্য সংকটে বন্ধ লঞ্চ চলাচল। এতে চরম ভোগান্তিতে নানিয়াচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও কাপ্তাই উপজেলার অন্তত 5 লাখ বাসিন্দা।
বাধ্য হয়ে ইঞ্জিন চালিত ছোট নৌকায় কিংবা পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে দুর্গম উপজেলাবাসীকে। পণ্য পরিবহনেও বেড়েছে খরচ, এতে প্রভাব পড়েছে দামে। বোটের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ওটা যে টাইম বোট যদি 1 মিনিট লেট হয় তাহলে বোটটা যদি ছেড়ে যায় আর 1 ঘন্টা লেট হবে। দ্রব্যমালের দামটা একটু বৃদ্ধি, অর্থাৎ ক্যারিং কস্টটা দ্বিগুণ হয়ে গেছে। 1 ঘন্টার জায়গায় এখন 3 ঘন্টা বসতে পারতাছি না। আমাদের সব কিছু এখানে এখানে গাড়ি এসে বয়ে থাকতে হয় প্রায় 2-3 ঘন্টা সময়। প্রতি বছর খরা মৌসুমে পানি শুকিয়ে হ্রদে অসংখ্য ডুবোচর, গাছের গুঁড়ি জেগে ওঠে। এতে যাত্রীবাহী লঞ্চ, বড় ইঞ্জিন বোট বন্ধ হয়ে যায়। আয় বন্ধ হাজার হাজার নৌযান শ্রমিকের। লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত বলতে আমাদের কর্মচারীরা ঠিকমতো বেতন দিতে পারতেছি না। গাছের গোড়াগুলো আমাদের বোটগুলো বাড়ি খাইতেছে, কাঠগুলো জায়গাতে ভাঙ্গা যাইতেছে। একটা বস্তা এখান থেকে লংগদু উপজেলা যেত 20 টাকা দিয়ে 50 কেজি, এখন এখান থেকে লংগদু উপজেলা যেতে লাগে 250 টাকা। আমাদের একমাত্র বাহন লঞ্চ, তা ওদেরকে লঞ্চে আসা যাওয়া করতে হয়। তা আমাদের প্রায় সবগুলো মিলে আমরা যারা পরিবহন খাত নৌপথের ব্যবসা আছে আমাদের লঞ্চের, তারা দৈনিক 10 লাখের কাছাকাছি ক্ষতি হচ্ছে। জেলা প্রশাসক জানান, পানি উন্নয়ন বোর্ডের 977 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দ্রুত সমাধান হবে পলি সমস্যার। 5টি উপজেলায় যাতায়াতের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হলো নৌপথ। আমরা আশা করি এখানে এই টিপিপিটির মাধ্যমে এটা যদি হয়, অনুমোদন হয়, তাহলে এই নৌ চলাচল স্বাভাবিক হবে এবং মানুষের অনেক সুবিধা হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিষ্টি পানির কৃত্রিম জলাধার এই কাপ্তাই হ্রদ। এই হ্রদের উপর নির্ভর করে চলছে বিদ্যুৎ উৎপাদন, মৎস্য ভাণ্ডার, পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্য। তাই কাপ্তাই হ্রদ রক্ষা ও নৌ যোগাযোগ স্বাভাবিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এই হ্রদ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন চান রাঙ্গামাটিবাসী। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি। এখন সকালে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। পায়ে চালিত রিকশার জায়গা দখল করেছে ব্যাটারি রিকশা ও ইজি বাইক। এসব যানবাহনই এখন বগুড়া শহরের যানজটের প্রধান কারণ। কোনো কিছুর পরোয়া না করা এসব যানবাহন যখন বিস্ফোরা, তখন যান্ত্রিক আর অযান্ত্রিক শব্দের প্যাচে নিবন্ধন দিতে না পেরে মন্ত্রণালয়ের দ্বারস্থ পৌরসভা। সাইফুল সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে অনেক কিছু বদলে যাওয়ার সাক্ষী গতরঘাটা এই প্রবীণরা। পায়ে চালিত প্যাডেল রিকশা থেকে বিদ্যুৎ নির্ভর ব্যাটারি চালিত রিকশা, ইজি বাইকের প্রচলন তাদের সামনেই। এমনিভাবে বাড়ন্ত শহরে গড়ে উঠল দালান কোঠা। স্থানীয়দের পাশাপাশি বাড়ল আশেপাশের জেলা থেকে কাজের খোঁজে আসা মানুষের আনাগোনা। প্যাডেলের বদলে রিকশার হ্যান্ডেলে জীবিকার চাকা ঘুরল অনেকের। স্বাধীনতার পর হাতে গোনা রিকশার শহর বগুড়ায় এখন প্রতিদিন চলে অন্তত 40,000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। 2016-17 অর্থ বছরে 6,200 প্যাডেল চালিত রিকশা নিবন্ধন পেলেও এরপর থেকে এই কার্যক্রম বন্ধ রেখেছে পৌরসভা। নিবন্ধন বন্ধ থাকলেও রিকশার চাপে পথে ঘাটে শৃঙ্খলা হারিয়ে ফেলেছে উত্তরের এই প্রবেশদ্বার। খুব শোচনীয় অবস্থা বাবা, দিন পর যাওয়া আমাকে খুব কঠিন হয়ে গেছে। আমাদের কামাই অটো নামে নিয়ে আমাদের কামাই খুব কমে গেছে। যদি লাইসেন্স দিত তাহলে আর এত গাড়ি হতো না। লাইসেন্স না দেওয়ার কারণে আমাদের এই কষ্টটা হচ্ছে। আগে আমরা 5,000-1200 টাকা মারতেছিলাম, এখন মনে করেন যে 500-600, এর উপর আর হয় না। নাম্বার কোনো কিছুই হয়নি, খালি ফর্ম বিক্রি করছে। মেয়র বলছেন, আমদানি ও বাজারজাত করলেও অটোরিকশাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই প্যাডেল চালিত অযান্ত্রিক রিকশা ছাড়া যান্ত্রিক যানবাহনের নিবন্ধন দেওয়ার ক্ষমতা নেই পৌরসভার। এমন জটিলতা কাটিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর আবেদন এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। সরকার যেহেতু ইম্পোর্ট করছেন, বিক্রি করার অনুমতি দিচ্ছেন, কাজে লাইসেন্সও তাদেরকে দেওয়া হোক। আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি এবং আমি নক করেছি যে এটি যাতে আমাদেরকে অনুমোদন দেওয়া হয়। কোনো ধরনের নিবন্ধন না থাকায় শহরের পথঘাটে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের দাপট নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দাবি করে পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন, নিবন্ধন দিলে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি বাড়বে রাজস্ব আয়। নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে পারবে
যদি আমরা তাদেরকে লাইসেন্সিংয়ের আওতায় আনতে পারি, শৃঙ্খলাও চলে আসবে। তখন এই যে যত্রতত্র হাজার হাজার যে অটো এখানে চলতেছে, এটা তখন বন্ধ করা সম্ভব হবে। তবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই সম্প্রতি সরকার প্রধান জানান, জীবিকার বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করা যাবে না অটোরিকশা। এজন্য বিধিমালা করার নির্দেশনা দিয়েছেন তিনি। কোনো অবস্থাতেই যেন এ বাহন মহাসড়কে না ওঠে সে বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। নির্বাহী কাজে তার আছে দীর্ঘ অভিজ্ঞতা। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার খুব ঘনিষ্ঠ মোখবের। এক যুগের বেশি সময় বিলিয়ন ডলারের দাতব্য সংস্থার নেতৃত্ব দিয়েছেন তিনি। ইরানের নতুন প্রেসিডেন্ট নিয়ে আরও জানাচ্ছেন তানভীর জনি। মোহাম্মদ মুখবের 1955 সালে ইরানের খুজেস্তান প্রদেশের দেশফুল শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ধর্মপ্রচারক ও ধর্মগুরু। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি নেন মুখবের। এরপর অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় ডক্টরেট করেছেন। আন্তর্জাতিক আইনের উপরও তার ডক্টরেট ডিগ্রি আছে। কর্মজীবনের শুরুতে মুখবের ব্যাংকিং এবং যোগাযোগ খাতে কাজ করেন। ছিলেন খুজেস্তান টেলিকমিউনিকেশনসের প্রধান। 1990-এর দশকে দায়িত্ব পালন করেন প্রদেশের ডেপুটি গভর্নরের। 2006 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে দাতব্য সংস্থা সেতাদের প্রধান হিসেবে নিয়োগ দেন, যেটি এখন 95 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সংস্থা। ইরান সরকারের নীতি নির্ধারক ও অর্থনৈতিক দপ্তরগুলোতে মুখবের শক্ত অবস্থান গড়ে তোলেন। তার তত্ত্বাবধানে সেতাদের অর্থায়নে করোনার টিকা তৈরি করে ইরান। দীর্ঘ 14 বছর এই সংস্থার প্রধানের পদে ছিলেন তিনি। 2021 সালের আগস্টে মুখবেরকে প্রথম ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট রাইসি, যা ইরানের প্রভাবশালী একটি পদ। বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প তদারকি এবং বিদেশ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন মুখবের। সেই সঙ্গে ইরানের অর্থনীতিকে ঢেলে সাজানোর দায়িত্বও ছিল তার কাঁধে। প্রেসিডেন্ট রাইসি, সর্বোচ্চ নেতা খামেনির অফিস এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নির্বাহী কাজ পরিচালনায় তাকে একজন দক্ষ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গেও জড়িত আছেন মুখবের। 2010 সালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন, যদিও 2 বছর পর তা তুলে নেওয়া হয়। প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পরই নতুন নির্বাচনের রূপরেখা প্রকাশ করেন। আগামী 28 জুন ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত প্রার্থীরা আগামী 12 থেকে 27 জুন পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।